সন্ধে নেমেছে, আকাশে কালো মেঘ, আর হঠাৎ করেই ঝমঝম করে বৃষ্টি নামতে শুরু করেছে। চায়ের দোকানের পাশের পুরনো ঘরের বারান্দায় বসে আছে নিতাই, গোপাল, বাপন, রহিম, আর এক কোণে চুপচাপ বসে আছে হরেকৃষ্ণ কাকু। টিনের চালে বৃষ্টির শব্দ যেন পুরো জায়গাটাকে ঢেকে ফেলেছে। গোপাল চায়ের কাপ হাতে নিয়ে বলল, দেখছিস নিতাই, এই বৃষ্টি যদি আরেকটু বাড়ে তাহলে আজকে আর বাড়ি ফেরা হবে না। কারণ এই অন্ধকার, এই কাদা রাস্তা, আর তার ওপর এই ঝোলো হাওয়া সব মিলিয়ে আজকের রাতটা ঠিক স্বাভাবিক লাগছে না। মনে হচ্ছে কিছু একটা অদ্ভুত ঘটতে পারে। তুই সবসময় এমন কথা বলিস যেন এই গ্রামে একটু বৃষ্টি হলেই ভূতপ্রেত বেরিয়ে পড়ে। আরে ভাই, এটা গ্রাম, এখানে বৃষ্টি হবেই, ঝড় উঠবেই। কিন্তু তোর এই ভয়টা শুধু তোর মাথার ভেতরেই আছে, বাইরে কিছুই নেই। নারী নিতাই, আজকের পরিবেশটা কিন্তু সত্যিই আলাদা। আমি অনেক বৃষ্টি দেখেছি, কিন্তু আজকে এই অন্ধকারটা, এই নীরবতার ভেতরে যে চাপা একটা ভয় আছে, সেটা ঠিক সাধারণ না। মনে হচ্ছে যেন কেউ আমাদের দিকে তাকিয়ে আছে। এই কথার পর হঠাৎ সবাই একটু চুপ হয়ে গেল, কারণ হরেকৃষ্ণ কাকু তখনও বাইরে তাকিয়েছিল। কাকু ধীরে মাথা ঘুরিয়ে সবার দিকে তাকাল। তার চোখে অদ্ভুত একটা গভীরতা। তারপর সে ধীরে ভারী গলায় বলল, তোরা এতক্ষণ যেটাকে শুধু বৃষ্টি আর অন্ধকার ভাবছিস, সেটা যদি আমি বলি, এই একই রকম এক রাতে ঠিক এমনই অমাবস্যার অন্ধকারে গণেশ বাগানের শ্মশানে এমন কিছু ঘটেছিল যা চোখে না দেখলে বিশ্বাস করা যায় না, তাহলে কি তোরা আমার কথা বিশ্বাস করবি, নাকি এটাকেও তোরা গল্প বলে উড়িয়ে দিবি? বারান্দায় নীরবতা, বৃষ্টির শব্দ আরো জোরে। বাপন ধীরে বলল, কাকু, তুমি যদি নিজের চোখে কিছু দেখে থাকো তাহলে সেটা আমাদের বলো। কারণ আমরা হাসছি ঠিকই, কিন্তু মনের ভেতরে একটা কৌতূহল আছে, আর সেই কৌতূহলটাই জানতে চাইছে আসলেই কি ওই শ্মশানে কিছু আছে। আমি যা বলবো সেটা গল্প না, সেটা এমন একটা ঘটনা যা আজও আমি ভুলতে পারিনি। কারণ সেই রাতটা শুধু একটা রাত ছিল না, সেটা ছিল এমন একটা অভিজ্ঞতা যেখানে আমি বুঝেছিলাম এই পৃথিবীতে এমন কিছু শক্তি আছে যাকে না দেখাই ভালো। কারণ একবার দেখলে সেই ভয় আর কোনোদিন ছাড়ে না। নিতাই এবার আর হাসছে না, সে চুপচাপ শুনছে। কাকু বলতে শুরু করল, সেদিন রাতটা ছিল অমাবস্যা, আকাশে একটাও চাঁদ ছিল না, আর ঠিক আজকের মতোই বৃষ্টি নামছিল ঝমঝম করে। আমি তখন মাঠ থেকে ফিরছিলাম, শরীর ভিজে একেবারে ঠান্ডা, চারপাশে কেউ নেই, শুধু কাদা রাস্তা আর অন্ধকার। এই অবস্থায় হঠাৎ আমার চোখে পড়ে শ্মশানের দিক থেকে একটা লালচে আলো উঠছে। এই বৃষ্টির মধ্যে আগুন? হ্যাঁ, এই বৃষ্টির মধ্যেই আগুন, আর সেই আগুনটাই আমাকে টেনে নিয়ে গিয়েছিল এমন একটা দৃশ্যের সামনে যেটা আজও চোখ বন্ধ করলেই দেখতে পাই। আমি তখন নিজের ভয়কে সামলে ধীরে ধীরে শ্মশানের দিকে এগোতে শুরু করলাম। কারণ মানুষের একটা স্বভাব আছে, যতই ভয় লাগুক, অজানা জিনিসটা জানার একটা টান থেকেই যায়, আর সেই টানটাই আমাকে নিয়ে গেল ঝোপের আড়ালে, যেখান থেকে আমি স্পষ্ট দেখতে পাচ্ছিলাম শ্মশানের ভেতরের দৃশ্যটা। আমি দেখলাম শ্মশানের এক কোণে একটা আধপোড়া চিতার পাশে বসে আছে একজন মানুষ। তার গায়ে কালো ভেজা কাপড়, চুল মুখে লেগে আছে, আর সে চোখ বন্ধ করে বসে আছে এমনভাবে যেন এই চারপাশের বৃষ্টি, অন্ধকার কিছুই তাকে স্পর্শ করতে পারছে না। আর তার সামনে জ্বলছে একটা আগুন, যেটা এই বৃষ্টির মধ্যেও নিভছে না। সে কি করছিল? সে মন্ত্র পড়ছিল, খুব ধীরে, কিন্তু সেই শব্দটা এমন ভারী ছিল যে বৃষ্টির শব্দের মধ্যেও সেটা কানে আসছিল স্পষ্টভাবে। সে বলছিল, ওম কালী কালী, শ্মশানের আগুন,
জাগো। আর সেই মন্ত্রের সাথে সাথে আমি দেখলাম আগুনটা আরো জ্বলে উঠছে, যেন সে কারোর জন্যে অপেক্ষা করছে। প্রথমে আমি ভাবলাম লোকটা একাই আছে, কিন্তু কিছুক্ষণ পর আমার মনে হলো না, সে একা না, কারণ তার পেছনের অন্ধকারটা স্থির নেই, সেটা ধীরে ধীরে নড়ছে, যেন কেউ দাঁড়িয়ে আছে তার ঠিক পেছনে। আর সেই অদৃশ্য উপস্থিতিটাই আমার শরীরের রক্ত ঠান্ডা করে দিচ্ছিল। এসেছি সবশেষে, এতদিন পরেও তুই আমাকে ভুলিসনি। আমি জানতাম এই অমাবস্যার রাতেই তুই আমার ডাকে সাড়া দিবি। আর এই কথাটা শোনার পর আমি বুঝে গেলাম সে কারোর সাথে কথা বলছে, কিন্তু সেই কেউটা মানুষের মতো কিছু না। আমি তখন আর দাঁড়িয়ে থাকতে পারিনি, আমি দৌড়ে পালাতে শুরু করেছিলাম, কিন্তু যাওয়ার আগে একবার পিছনে তাকিয়ে যা দেখেছিলাম সেটা আজও আমার চোখে ভাসে। তান্ত্রিকের পেছনে দাঁড়িয়ে থাকা সেই অন্ধকারটা ধীরে ধীরে সামনে আসছিল, আর তার ভেতর থেকে শুধু দুইটা জ্বলন্ত চোখ আমার দিকে তাকিয়েছিল, যেন সে আমাকে দেখেছে আর আমাকে ছেড়ে দেবে না। হরে কৃষ্ণ কাকুর শেষ কথাটা শুনে বারান্দায় বসে থাকা সবাই যেন জমে গেল। বৃষ্টি তখনও ঝরছে, কেউ কথা বলছে না। শেষে নিতাই ধীরে কাঁপা গলায় বলল, কাকু, তুমি বলছো তুমি ওটা দেখে পালিয়েছিলে, কিন্তু তুমি কি বুঝতে পেরেছিলে সেই জিনিসটা আসলে কি ছিল, আর সেই তান্ত্রিক আসলে কি করার চেষ্টা করছিল? কারণ তোমার কথাগুলো শুনে মনে হচ্ছে ওটা শুধু কোনো সাধনা ছিল না, ওটা যেন কিছু একটা ডেকে আনার চেষ্টা ছিল, যেটা মানুষের জগতের না। তুই ঠিকই বুঝেছিস, ওটা কোনো সাধারণ তন্ত্র ছিল না, আর সেই তান্ত্রিকও সাধারণ মানুষ ছিল না, কারণ সে যেটা করছিল সেটা ছিল শক্তি পাওয়ার জন্য না, সেটা ছিল এমন কিছু একটা জাগানোর জন্য, যেটা বহু বছর ধরে ওই শ্মশানের মাটির নিচে চাপা পড়েছিল। আর যেটাকে জাগানো মানেই শুধু নিজের না, পুরো গ্রামের ওপর একটা অভিশাপ নামিয়ে আনা। তাহলে কি সেই জিনিসটা জেগে উঠেছিল কাকু? আর যদি জেগে উঠে থাকে তাহলে সেটা এখন কোথায়? কারণ আমরা তো এখনো এই গ্রামেই আছি। কিন্তু তোমার কথাগুলো শুনে মনে হচ্ছে সেই রাতটা এখানেই শেষ হয়নি। সেই রাতের পরের ঘটনাগুলোই আসল ভয়ঙ্কর, কারণ আমি যেদিন ওই দৃশ্য দেখে পালিয়ে বাড়ি ফিরলাম, সেদিন রাতেই আমার ঘুম ভেঙে গিয়েছিল একটা অদ্ভুত শব্দে। মনে হচ্ছিল কেউ আমার ঘরের বাইরে দাঁড়িয়ে ধীরে ধীরে আমার নাম ধরে ডাকছে, আর সেই ডাকটা এতটাই ঠান্ডা আর অচেনা ছিল যে আমি বুঝতে পারছিলাম ওটা কোনো মানুষের গলা না। তুমি দরজা খুলেছিলে? আমি অনেকক্ষণ দরজার দিকে তাকিয়েছিলাম, কারণ ভয়ের সাথে সাথে একটা অদ্ভুত টান কাজ করছিল। মনে হচ্ছিল দরজাটা খুললেই বুঝতে পারবো কি আছে ওদিকে, কিন্তু আমার ভেতরের একটা অংশ বারবার বলছিল যদি দরজা খুলি তাহলে আর কিছুই আগের মতো থাকবে না। তাই আমি সারা রাত দরজা না খুলেই বসেছিলাম, আর সেই ডাকটা ভোর হওয়ার আগ পর্যন্ত থামেনি। পরের দিন যখন আমি বাইরে বেরোলাম, তখন বুঝলাম শুধু আমার সাথেই না, পুরো গ্রামের ওপরেই কিছু একটা প্রভাব পড়েছে। কারণ অনেকেই বলছিল রাতে তারা অদ্ভুত শব্দ শুনেছে, কেউ বলছিল জানালার পাশে ছায়া দাঁড়িয়েছিল, আবার কেউ বলছিল তারা অনুভব করেছে যেন কেউ তাদের ঘরের ভেতরে হাঁটছে, অথচ কাউকে দেখা যায়নি। আর সেই তান্ত্রিক, তার কি হলো? সেই তান্ত্রিককে আর কেউ কোনোদিন দেখেনি, কিন্তু 3 দিন পর কিছু লোক সাহস করে শ্মশানে গিয়েছিল, আর তারা যা দেখেছিল সেটা আরও ভয়ঙ্কর, কারণ সেখানে কোনো তান্ত্রিকের দেহ ছিল না, কিন্তু মাটিতে পোড়া দাগ, ছাই আর অদ্ভুত কিছু চিহ্ন ছিল, যেন সেখানে এমন কিছু ঘটেছে যা মানুষের বোঝার বাইরে। তারপর থেকেই গ্রামে একটা নিয়ম হয়ে গেছে, অমাবস্যার রাতে কেউ বাইরে বেরোয় না, কারণ সবাই জানে সেই রাতেই সেই শক্তিটা সবচেয়ে বেশি সক্রিয় থাকে, আর যে একবার তার নজরে পড়ে সে আর আগের মতো থাকে না। কাকু, তুমি এতদিন পরেও এসব মনে রাখো কিভাবে? আর তুমি কি নিশ্চিত সেই জিনিসটা এখনো আছে? কাকু ধীরে বাইরে তাকালো। বৃষ্টি তখনও পড়ছে। তারপর সে খুব নিচু কিন্তু পরিষ্কার গলায় বলল, আমি শুধু মনে রাখি না,
আমি এখনও সেটা অনুভব করি। কারণ কিছু কিছু রাত আছে যখন আমি ঘুম থেকে উঠে বুঝতে পারি কেউ আমাকে দেখছে। আর সেই অনুভূতিটা ঠিক সেদিন রাতের মতোই, যখন আমি শ্মশানের ঝোপের আড়ালে দাঁড়িয়েছিলাম। ঠিক তখনই বিদ্যুৎ চমকালো। 1 সেকেন্ডের জন্য পুরো এলাকা আলোয় ভরে গেল। সবাই একসাথে শ্মশানের দিকে রাস্তার দিকে তাকালো। আর সেই মুহূর্তে তারা দেখল দূরে অন্ধকারের মধ্যে একটি ছায়া দাঁড়িয়ে। কেউ কিছু বলছে না। হরেকৃষ্ণ কাকু ধীরে খুব ঠান্ডা গলায় বলল, তোরা এতক্ষণ যেটাকে শুধু গল্প ভাবছিলি, সেটা যদি এখন নিজের চোখে দেখতে পাচ্ছিস, তাহলে বুঝে নে সেই রাতটা কোনোদিন শেষ হয়নি। সেই তান্ত্রিকের ডাকা জিনিসটা এখনও এই শ্মশানের মধ্যে আছে। আর আজকের এই অমাবস্যার বৃষ্টির রাতেই হয়তো আবার কেলু তাকে ডাকছে, অথবা হয়তো সে নিজেই কাউকে ডাকছে। আর যদি সেই ডাকের জবাব কেউ দেয়, তাহলে কাল সকালে এই বারান্দায় বসে থাকা সবার মধ্যে একজন কম থাকবে। বৃষ্টি আরো জোরে নামতে লাগলো, আর দূরে সেই লাল আলোটা ধীরে ধীরে আরো উজ্জ্বল হয়ে উঠল।